তো অবকাশ যাপনে উনি সবকিছু খবর রাখছেন। তখন উনি রাজাকে একটা চিঠি লেখলেন হরি সিংকে, যে তুমি তো একটা পেছিয়ে ফেলেছো সবকিছু, তো রাজা মশাই আমাকে একটু নিমন্ত্রণ করো, আমি একটু আসি তোমার এখানে কাশ্মীরে, আমি একটা হাওয়া খেয়ে যাই, আমার শরীরটাও ভালো না। তখন রাজা ভাবলো যে ওরে বাবারে, এখন যদি জিনা সাহেব আসে এখানে, আবার কোন প্যাচ লাগে, বলে যে না না না, এই মুহূর্তে আপনি আইসেন না, সমস্যা। তখন সর্দার প্যাটেল এবং নেহেরু ইচ্ছা মতো গালাগালি করলেন মহারাজা হরি সিংকে, আর ইনস্ট্রুমেন্ট অফ ডকুমেন্ট আগিয়ে দিলেন, পোর্ট ইউর সিগনেচার, ফাইন, সিগনেচারটা করলেন, শেষ, এই লাগলো ক্যারপেট। যতটুকুন পর্যন্ত আকবর, ব্রিগেডিয়ার আকবর এগিয়ে গেলেন, এটা আজাদ কাশ্মীর, সাথে যুক্ত হলো ছোট ছোট করদ রাজ্য, বালতিস্তান এন্ড গিলগিট। জেনারেল আইয়ুব এবং পন্ডিত জওহরলাল নেহেরু এটা সাইন করেছে। কোথায়? করাচিতে বসে। তখন ইসলামাবাদের রাজধানী হয় নাই, এবং এটা একটা পুরনো ট্রিটি। এখানে পাকিস্তানের বেশ কয়েকটা নদী এই ট্রিটির সাথে যুক্ত, যেমন বিয়াস, সাটলেসকে বলে শতদ্রু। সমস্যাটা কিন্তু এই কাশ্মীর নিয়ে যা ঘটছে, এটা 1947 সাল থেকে শুরু হলো, অদ্যাবধি চলছে। এইটার এই অবস্থার কোন রকম উন্নতি নেই, এবং এই যে কাশ্মীর সমস্যাটার কোন রকম সমাধান হলো না, এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার কি প্রফেসর ডক্টর কলিমুল্লাহ নেবেন না ফরাদ হোসেন নেবেন? আমরা তো নিব না। এর দায়ভার নিতে হবে রাজনীতিবিদদের। স্যার অনেকটাই ইঙ্গিত করে গেছেন। আপনি দেখুন, আমি বলি যে কাশ্মীর নিয়ে যখন ঝামেলা হয়ে গেল, এই যে আপনি স্যার নামের নমেনক্লেচারটাও আনলেন, পি তে পাঞ্জাব, এ তে আফগানিস্তান, কে তে কাশ্মীর, টি এন্ড বালুচিস্তান, এই ছিল বিষয়টা আর কি। তো এখন কাশ্মীর তো নাই, কাশ্মীর ট্রানকেটেড হয়ে গেছে। এটা কেন? এখন প্রশ্নটা হলো কি, যে অ্যাক্সেশনের প্রশ্ন আসছে। মহারাজা হরি সিং, দ্য লাস্ট এক্সিকিউটিভ কিং অফ কাশ্মীর, উনি বললেন যে আমি যাব না কোথাও বাবা, যে অবস্থা, আমি স্বাধীন সার্বভৌম থাকবো, আলাদা থাকবো, আমি ইন্ডিয়ার সাথেও যাব না, পাকিস্তানের সাথেও যাব না, সুতরাং এই জায়গায় আমি আলাদা থাকবো। কিন্তু আলাদা কি উনি থাকতে পারলেন? আমি একটা সত্যিকার অর্থে আজকে বলি, ভারত থেকে একটা থ্রেট আসলো, তখন ভারতের ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী, ইউনিয়ন হোম মিনিস্টার ছিলেন সর্দার প্যাটেল। উনি বললেন যে রাজা মশাই, বহুত তো, আপনি তো কাশ্মীরিও না, আপনি হলেন রাজস্থানের ডুগরা, আপনাকে মহারাজা রঞ্জিত সিং আপনার পূর্বপুরুষরা এনে এখানে ইনস্টল করেছে, আপনি কাশ্মীরের লোক না, আপনি তো লম্ফজম্প করেন না, কাশ্মীরের বিষয়টা দেখবে কাশ্মীরের মানুষ, আপনি তো ডোগরা, প্রিভিলেজড, বাইরের থেকে আসা লোক, আপনি বলেন আপনি যা আসবেন না, এটা তো হবে না। আমরা ইউনিয়ন টেরিটরি চাই, ইউনিয়ন টেরিটরি থাকলে আপনার কোনো অপশন নেই। সিংহাসন তিনি ক্রয় করেছিলেন, জি, সিংহাসন ক্রয় করা হয়েছিল, পারচেজ সিংহাসন। এটা রঞ্জিত সিং এর দয়ার বরকতে হয়েছিল, স্যার এটা ইঙ্গিত করে গেছেন। এবং কাশ্মীরের যে প্রিন্স এখন বেঁচে আছে বোধহয়, করণ সিং, একসময় ইউনিয়ন মিনিস্টার ছিলেন, উনিও কিছুদিন আগে বলে গেছেন যে আমি তো কাশ্মীরি না, আমি ডোগরা। এই হরি সিং এর ছেলে, একমাত্র ছেলে, একমাত্র। তো এগুলো হিস্ট্রি জানতে হয়। আমাদের সমস্যাটা হলো কি, আমাদের দেশের লোকজন হিস্ট্রিটা পড়ে না, ইতিহাস না পড়লে যা হয়। তো এখন জিন্না সাহেব নিঃসন্দেহে দূরদর্শী ছিলেন। যখন পার্টিশনের পরে, যখন সর্দার প্যাটেল যখন প্রেসার করলেন ইয়েকে, মহারাজা হরি সিংকে, যে আপনি এই ভারত ডমিনিয়নে যোগ দেওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশনে সিগনেচার করেন, প্রথম উনি রাজা কিন্তু গড়িমসি করছিলেন, তখন বললেন যে গড়িমসি করেন, আপনার পোর্ট আছে, সিপোর্ট, সমুদ্র বন্দর আছে, আপনি তো ল্যান্ডলক, তো আপনি আলাদা স্বাধীন দেশ হন, বাণিজ্য কিভাবে করেন দেখে দেব। তো রাজা তো মহা ঝামেলায় পড়লো। তখন জিনা সাহেব ছিলেন পাঞ্জাবে, লাহোরে তখনও ইংলিশ গভর্নর ছিলেন স্যার ফ্রান্সিস মুদি, তখনও উনি যান নাই, স্যার ফ্রান্সিস মুদি প্রভিন্সিয়াল গভর্নর ছিলেন, ব্রিটিশ গভর্নর। উনার দাওয়াতে জিনা সাহেব তখন গভর্নর জেনারেল, ওইখানে উনি অবকাশ যাপন করছিলেন। তো অবকাশ যাপনে উনি সবকিছু খবর রাখছেন। তখন উনি রাজাকে একটা চিঠি লেখলেন হরি সিংকে, যে তুমি তো একটা পেছিয়ে ফেলেছো সবকিছু, তো রাজা মশাই আমাকে একটু নিমন্ত্রণ করো, আমি একটু আসি তোমার এখানে কাশ্মীরে, আমি একটা হাওয়া খেয়ে যাই, আমার শরীরটাও ভালো না। তখন রাজা ভাবলো যে ওরে বাবারে, এখন যদি জিনা সাহেব আসে এখানে, আবার কোন প্যাচ লাগে, বলে যে না না না, এই মুহূর্তে আপনি আইসেন না, সমস্যা। তখন যে লোকটা, তখন জিনা সাহেব নিরুপায় হয়ে স্যার যেটা বলেছেন অর্ডার করলেন, কাকে?
তখন ইংলিশ কমান্ডার ইন চিফ ছিলেন ডগলাস গ্রেসি। স্যার ডগলাস গ্রেসি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়ান পাকিস্তান আর্মি। কিন্তু কথা ছিল একটা, হাসিনা পাইড এগুলো জানতে হবে, তিনি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ইংলিশ, কিন্তু উনি ছিলেন ডাইরেক্ট কমান্ড অফ ফিল্ড মার্শাল চার্লস অকিনলেক। উনি ছিলেন অল ইন্ডিয়া মানে কমান্ডার ইন চিফ। উনি পাকিস্তানের, স্যার ডগলাস গ্রেসি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান হওয়া সত্ত্বেও হি ওয়াজ ডাইরেক্টলি আন্ডার দ্য কমান্ড অফ ফিল্ড মার্শাল স্যার অকিনলেক, দ্য কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়ান আর্মি। এখন সমস্যায় পড়ে গেছে, তখন জিন্না সাহেব প্রেরোগেটিভ ওয়েতে অর্ডার করলেন কাকে? জেনারেল আকবরকে। উনি তখন জেনারেল হন নাই, উনি ব্রিগেডিয়ার ছিলেন। ওনাকে অর্ডার করলেন যে তুমি ট্রাইবাল লস্করদের নিয়ে, সীমান্তের ট্রাইবাল লস্কররা ফাইট করতে পারে, এরা সীমান্তের লোক, এরা বন্দুক চালাইতে পারে, এদেরকে নিয়ে আর তোমার রেজিমেন্টটা নিয়ে আগাইতে থাকো। এই ব্রিগেডিয়ার আকবর আগাইতে লাগলেন। এগিয়ে ওই যে স্যার যেটা বললেন, প্রায় শ্রীনগরের কাছে চলে গেছেন। লিয়াকত আলী খান প্রাইম মিনিস্টার, লিয়াকত আলী খান একটা ফু দিছে কানের মধ্যে যে হায়, এই যে ব্রিগেডিয়ার আকবর তো এখন কাশ্মীর নিয়ে নিবে, হে ও হয়ে যাবে কাশ্মীরের হিরো। এরপরে যখন ইলেকশন হবে, লিয়াকত আলী খান সাহেব আপনার কোনো পলিটিক্যাল অস্তিত্বই থাকবে না, তাকে আপনি বন্ধ করেন। তখন তো প্রাইম মিনিস্টার তো সরাসরি অর্ডার করতে পারে না, এবং এই কথাটা কেউ বলে না। লিয়াকত আলী খান ডগলাস গ্রেসিকে বললেন যে আকবরকে থামান। তখন ডগলাস গ্রেসি তো আরো ভয় পাচ্ছে, তখন ফিল্ড মার্শাল অকিনলেককে উনি টেলিফোনে তার বার্তা পাঠালেন, ভারতের সেনাবাহিনী প্রধান, যে স্যার আপনি আমার উপরে একটা অর্ডার করেন, আমি আকবরকে থামাবো। তখন অর্ডার দিল একটা, অর্ডার দেওয়ার পরে জেনারেল ব্রিগেডিয়ার আকবরকে থামিয়ে দিল। থামিয়ে দেওয়ার সাথে সাথেই ব্রিগেডিয়ার তিমাইয়া, তখন উনি মেজর জেনারেল হয়েছেন মাত্র, উনি পরে সেনাবাহিনী প্রধান ছিলেন ভারতের, উনি একটা ফকার প্লেন, মিলিটারি প্লেন নিয়ে এসে নামছে, নেমে মহারাজা হরি সিংকে উদ্ধার করে নিয়ে দিল্লিতে নিয়ে গেছে। তখন সর্দার প্যাটেল এবং নেহেরু ইচ্ছা মতো গালাগালি করলেন মহারাজা হরি সিংকে, আর ইনস্ট্রুমেন্ট অফ ডকুমেন্ট আগিয়ে দিলেন, পোর্ট ইউর সিগনেচার, ফাইন, সিগনেচারটা করলেন, শেষ, এই লাগলো ক্যারপেট। যতটুকুন পর্যন্ত আকবর, ব্রিগেডিয়ার আকবর এগিয়ে গেলেন, এটা আজাদ কাশ্মীর, সাথে যুক্ত হলো ছোট ছোট করদ রাজ্য বালতিস্তান এন্ড গিলগিট, আমি যদি স্যার ভুল না করে থাকি। এখন দেখেন, আমি সংক্ষেপে বললাম, হিস্ট্রিগুলো জানা দরকার। এখন কাশ্মীর কয় ভাগে বিভক্ত? আজাদ কাশ্মীর, সাথে আছে গিলগিট বালতিস্তান কন্ট্রোল বাই পাকিস্তান। এরপর আসে জম্মু এন্ড কাশ্মীর, সাথে আছে লাদাখ কন্ট্রোল বাই ইন্ডিয়া। আর আকসাই চীন 62-তে ইন্ডিয়াকে একটু চপেটাঘাত করে চায়না নিয়ে গেছে। ওইখানে কিন্তু কিচ্ছু করতে পারে না। ওখানে ইন্ডিয়া যদি বাড়াবাড়ি করে এই বর্ডারে, তাহলে তো বুঝতেই পারছেন আবার 62-র এক্সপিরিয়েন্স দিতে হবে ইন্ডিয়াকে, এটা ফ্ল্যাট কথা। ইন্ডিয়ার যদি ওয়ার এক্সপার্টরা বলে না আমরা হেনকুর্ম এই পারবে না, কিচ্ছু না, নো 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 নো, পারবে না। আপনি চাইনিজ বর্ডারে একটা গুলিও করে না ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান বিএসএফ। আপনি দেখেন যত গুলি করে সব বাংলাদেশি বর্ডার, চায়নার বর্ডারে করে, ইভেন পাকিস্তান বর্ডারেও করে না। পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকে যায় তারা। এই যে এখন উত্তপ্ত তো অনেক কিছু করছে, ডিপ্লোম্যাটদের মিলিটারি অ্যাটাচি, তারপর নেভাল অ্যাটাচি, এয়ার অ্যাটাচিকে উইথড্র করার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, সার্কের আওতাভুক্ত হওয়ার যে প্রিভিলেজ আছে ট্যুর করা, পাকিস্তানিদের ক্যান্সেল করে দিছে। এবং যারা ট্যুরে আছে ইতিমধ্যে, তাদেরকে বলছে পাত্তারি গোটাও, তাড়াতাড়ি লাহোর ইসলামাবাদ দৌড়াও, এখানে থাকতে পারবেন না। অনেক করা মেজার নিয়েছে। সবচেয়ে বড় কথা যে ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি, যেটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাংঘাতিক। 60-তে আমি যদি ভুল না করি, জেনারেল আইয়ুব এবং পন্ডিত জওহরলাল নেহেরু এটা সাইন করেছে। কোথায়? করাচিতে বসে। তখন ইসলামাবাদের রাজধানী হয় নাই, এবং এটা একটা পুরনো ট্রিটি। এখানে পাকিস্তানের বেশ কয়েকটা নদী এই ট্রিটির সাথে যুক্ত, যেমন বিয়াস, সাটলেসকে বলে শতদ্রু, ইংলিশে বলে সাটলেস, বিয়াস, সাটলেস, বিপাশা, এই নদীগুলো পাঞ্জাবের 5টা নদী আরো আছে। এইগুলো এই ট্রিটির আওতাভুক্ত। ওয়াটার ভেজিন, একদম ভাস্ট ওয়াটার ভেজিন। এই ওয়াটার ভেজিন ছাড়া স্যার বলতেন বাসমতি চাল হয় না। এই ওয়াটার ভেজিনের অববাহিকায় যে জমিগুলো, এগুলোতে বাসমতি চাল হয়, সুগন্ধযুক্ত, যেটা আপনিও খান, আমরা খাই। বুঝতে পেরেছেন তো? পাকিস্তানি এগ্রিকালচার ডিপেন্ড করে এই পাঞ্জাবের পঞ্চনদী আর সিন্ধু, আপনার সিন্ধু নদী। এটার যে ট্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার বাঁধটার নাম হলো তারবেলা বাঁধ, আমি যদি ভুল না করে থাকি, তারবেলা ড্যাম বলে। ইট ওয়াজ সাইন্ড ইন 1960 বিটুইন আইয়ুব খান
অ্যান্ড পন্ডিত জওহরলাল নেহেরু। তো এখন এইটাকেও তারা বলছে যে এটা অবসোলেট, এটা চলবে না। এটা কিন্তু খুব অ্যালার্মিং। ইতিমধ্যেই পাকিস্তানের সোনিয়া আলম নামে একটা মেয়েই বলবো, আমার অনেক ছোট একটা কথা বলে ফেলেছে যে এটা জীবন মরণ সমস্যা। দেখুন, নদীর পানি কিন্তু জনপদের লাইফ লাইন, মানুষের জনপদে যারা বাস করে মানুষ এবং প্রাণীর লাইফ লাইন হলো পানি। এখন যেইভাবে ইন্ডিয়া আপনার এটা অ্যাব্রাপ্টলি বলবো, মানে চিন্তা ভাবনা করে না করে দাম করে ফেলেছে, এটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। সেই পাকিস্তানের এই মেয়ে বলেছে যে finding no other alternative, we have to go to the resort of the International Court of Justice to bring out the solution. এখন ইন্টারন্যাশনাল রিভার কমিশন আছে, আপনার বাড়িতে আপনার নদী আছে, আপনি আমাকে পানি দিবেন না? এটা হয় না সাধারণত। আপনি কিন্তু আমার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপনি নালিশ করতে পারবেন।